সক্ষমতা বৃদ্ধি করতে চায় তাহলে অনেক স্কোপ আছে। সেই স্কোপকে কাজে লাগিয়ে চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করে সক্ষমতা বৃদ্ধির জন্য পরিকল্পনা মাননীয় মন্ত্রীর আছে কিনা সেটাই জানতে চাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এই পরিকল্পনা সরকারের রয়েছে এবং এই পরিকল্পনার অংশ হিসেবে সরকার কাজ করছে। আপনি জেনে খুশি হবেন, আমি ইতিপূর্বে উল্লেখ করেছি যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালটা সিঙ্গাপুরের একটা কোম্পানি এটা পরিচালনা করছে, মানও ভালো, দ্রুত গতিতে কাজ চলছে। আবার লালদিয়া একটা টার্মিনাল আছে, এপি মুলার, সেই লালদিয়া টার্মিনাল ডেনমার্কের একটা প্রখ্যাত কোম্পানি, তারা চুক্তিবদ্ধ হয়েছে এবং সেখানে তারা ডেভেলপমেন্ট করে এই এনসিটি মানে কন্টেইনার টার্মিনালটি ফাংশন করতে চলেছে। এছাড়া সিঙ্গাপুরের আরেকটি কোম্পানি আছে যেটা বে টার্মিনাল ওয়াল, তাদের সাথে একটা এমইউ স্বাক্ষরিত হয়েছে, পিএসএ ওই কোম্পানিটির নাম, এবং তারাও আপনার বে টার্মিনাল ফাংশন করানোর জন্য কাজ করছে। বে টার্মিনাল 2 নিয়ে আপনার কথা চলছে ডিপি ওয়ার্ল্ডের সাথে, এবং সেটি যদি সাকসেস হয় তাহলে সেটা আরেক ধাপ অগ্রগতি হবে। বে টার্মিনাল 3 যেটা বাংলাদেশ সরকার এবং বন্দর কর্তৃপক্ষ নিজেরাই করতে চাচ্ছে, যার ফলে চট্টগ্রামের সম্ভাবনাময় যতগুলি টার্মিনাল আছে কন্টেইনার টার্মিনাল, সেগুলি আমরা ফাংশন করতে চলেছি। এবং এটা যদি পুরো দমে ফাংশনটা শুরু হয়ে যায়, আমার মনে হচ্ছে 2029 সালের মধ্যে সবগুলি টার্মিনাল আমরা ফাংশন করাতে সক্ষম হব। তাহলে একেবারে আপনি যেটা সিঙ্গাপুর কথা আপনি বললেন, কলম্বোর কথা বললেন, সেই জায়গার মতো আমাদের ফাংশন করে যাবে, 0 আওয়ারে চলে আসবে। আরেকটা 2024-25 অর্থ বছরে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিংয়ের জাহাজের গড় টার্ন অ্যারাউন্ড সময় ছিল 2.58 দিন। এখন অর্থাৎ 2025-26 অর্থ বছরে সেটি যদিও তিনি জানতে চাননি, সেটা কমিয়ে আরও কমে এসেছে এবং সেটা হয়েছে 2.1 দিন। তিনি আরও জানতে চেয়েছেন যে কলম্বো এবং সিঙ্গাপুরে এই টার্ন অ্যারাউন্ড সময় অনেক কম, কিন্তু মহান সংসদকে অবগত করতে চাই কলম্বো সিঙ্গাপুর মূলত ট্রান্সশিপমেন্ট পোর্ট। ট্রান্সশিপমেন্ট পোর্টের কেবলমাত্র বড় জাহাজ থেকে কন্টেইনার নামিয়ে পরবর্তীতে ছোট জাহাজে তুলে দেওয়া হয়। সেখানে কাস্টমস এক্সামিন, ক্লিয়ারেন্স ইত্যাদি কার্যক্রমের কোনো প্রয়োজন হয় না। অপরদিকে চট্টগ্রাম বন্দর মূলত একটি ফিডার পোর্ট। এখানে কাস্টমস এক্সামিন, ক্লিয়ারেন্স ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করতে হয়। বিধায় ট্রান্সশিপমেন্ট পোর্টের তুলনায় ফিডার পোর্টের টার্ন অ্যারাউন্ড টাইম কিছুটা বেশি হয়। চট্টগ্রাম বন্দরের ট্রান্সশিপমেন্ট কন্টেইনারের পরিমাণ নিতান্তই নগণ্য, অর্থাৎ আগত আমদানি রপ্তানি কন্টেইনারের প্রায় 100%ই বাংলাদেশের আভ্যন্তরের জন্য আনিত এবং বাংলাদেশ হতে রপ্তানি কন্টেইনার বিভিন্ন গন্তব্যে প্রেরণ করা হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃক বন্দরের জাহাজ এবং কন্টেইনার হ্যান্ডেলিংয়ের জন্য আধুনিক ইকুইপমেন্ট সংযোজন ও বন্দর ব্যবস্থাপনায় গতিশীল করার প্রয়োজনীয় পদক্ষেপ এবং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে জাহাজের গড় টার্ন অ্যারাউন্ড সময় ইতিমধ্যে হ্রাস পেয়েছে, যা আমি পূর্বে উল্লেখ করেছি 2.1 দিনে নেমে এসেছে এবং ভবিষ্যতে আরও হ্রাস পাবে এটা নিশ্চিত করছি। আগামী 2030 সালের মধ্যে বে টার্মিনাল চালু হবে বলে আশা করা যায়। বে টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতা বৃদ্ধি এবং মাদার ভ্যাসেলে প্রবেশে জোয়ার ভাটা নির্ভরতা ও নাব্যতার সংকট দূর হবে, যার ফলে বন্দরের সামগ্রিক জট পুরোপুরি নিরসন করা সম্ভব হবে। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের ব্যাপার তিনি জানতে চেয়েছেন। সেক্ষেত্রে বলছি, পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের কার্যক্রম গত জুন 2024 সাল হতে চালু হয়েছে। উক্ত টার্মিনালের চালু হওয়ার চট্টগ্রাম বন্দরের জাহাজের গড় অপেক্ষমান সময় শূন্যের কোঠায় নেমে এসেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার।
মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী, আপনি একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, যারা এসছে তাদের মধ্যে একটি বিষয় ছিল যে সে যদি তার লাভ্যাংশ নিতে না পারে তাহলে কেন সে এখানে ইনভেস্ট করবে, যেই সমস্যাটা আমরা আইনের মাধ্যমে যেটিকে আমরা সমাধান করেছি। এর বাইরে আপনি মূল যেটি জানতে চাইলেন, অলরেডি 3-4 দিন আগে মিটিংটা বোধহয় পরশুদিন কি তার আগে, হ্যাঁ গত পরশুদিনের আগের দিন আমরা যেই মিটিংটা করেছি সেখানে মিটিংয়ে আমরা এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে বিদেশ থেকে, সেটি কোনো বাংলাদেশি হোক অথবা কোনো বিদেশি হোক নাগরিক, আপনি যেটা কনসালটেন্ট বলেছেন, কনসালটেন্ট না করে ব্যাপারটা আমরা ওপেন রেখেছি, তারা যদি বিদেশি ইনভেস্টমেন্ট দেশে নিয়ে আসতে পারে তাহলে আমরা তাদেরকে সেইটির 1% বলেছিলাম 1.5 যে পরিমাণ ইনভেস্টমেন্ট তারা নিয়ে আসবে 1.5% তাদেরকে আমরা কনসালটেন্ট ফি বা কমিশন যেভাবেই আপনি বলুন না কেন সেটা আমরা তাদেরকে দিব, ইনসেন্টিভ তাদেরকে আমরা দিব। এইটার ফলে আমরা আশা করছি বিদেশে বসবাসকারী বাংলাদেশিরাও ইনভেস্ট করবেন দেশে। এর বাইরে যোগ্য যারা আছেন, যাদের সেই মেধা আছে, যোগ্যতা আছে, এরকম অনেক বাংলাদেশি আছেন যাদের আমাদের ডায়াসপোরা যেটি আছে বাংলাদেশি, মাননীয় স্পিকার, সেই ডায়াসপোরার মধ্যে যারা আছেন যোগ্য, ক্যাপেবল, তারা নিশ্চয়ই অ্যাট্রাক্ট করতে সক্ষম হবেন বিদেশি ইনভেস্টরদেরকে, এবং এর মাধ্যমে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি দেশে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ বাড়ানোর জন্য। মাননীয় স্পিকার, ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 3, শামসুর রহমান শিমুল বিশ্বাস অনুপস্থিত, তার পরিবর্তে প্রশ্নটি উত্থাপন করবেন AKM সেলিম রেজা হাবিব, পাবনা 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি AKM সেলিম রেজা হাবিব, সংসদ সদস্য 69 পাবনা 2। মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাসের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মৌখিক উত্তর দানের জন্য তারকা চিহ্নিত প্রশ্ন 3 এই মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করে বলিবেন কি, আপনার সরকার শপথ নেওয়ার পর এই পর্যন্ত নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক অগ্রাধিকার দিয়ে কি কি পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করিয়াছেন এবং গৃহীত অগ্রাধিকার পদক্ষেপগুলি কবে নাগাদ বাস্তবায়ন করা সম্ভব হইবে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটির জন্য। এই প্রশ্নটি স্বাভাবিকভাবেই একটি রাজনৈতিক দল বা একটি রাজনৈতিক সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নের সকল মন্ত্রণালয় বিভাগ 180 দিন 2026-27 অর্থ বছর এবং আগামী 5 বছরের জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং তা বাস্তবায়নের জন্য এরই ভিতরে প্রয়োজনীয় উদ্যোগও গ্রহণ করেছে। কতগুলোর কাজ এর মধ্যে শুরুও করে দিয়েছে মাঠ পর্যায়ে। মাননীয় স্পিকার, ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক। এই দর্শনে প্রান্তিক এবং নিম্ন আয়ের পরিবারগুলোকে সুরক্ষা দিতে পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক 2500 টাকা প্রদানের কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। পাইলট পর্যায়ে এ পর্যন্ত 36টি ইউনিটের 60,000 পরিবারকে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে এবং আগামী অর্থ বছরে ইনশাল্লাহ আমরা টার্গেট করেছি মাননীয় স্পিকার, সমগ্র বাংলাদেশে আমরা প্রায় 41 লক্ষ 20,000 টু বি প্রিসাইজ। মাননীয় স্পিকার, টু বি প্রিসাইজ খুব সম্ভবত 41,20,000 পরিবারের হাতে, আমরা নারী প্রধানের হাতে এই কার্ডটি তুলে দিতে ইনশাল্লাহ সক্ষম হব। কৃষির উন্নয়ন এবং কৃষকদের ইউনিক পরিচয় নিশ্চিতকরণের ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, স্বল্প মূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, যন্ত্রপাতি প্রদানের লক্ষ্যে 14 এপ্রিল 2026 এই তারিখে মাননীয় স্পিকার কৃষক কার্ড বিতরণের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রি পাইলটিং পর্যায়ে দেশের 8টি বিভাগের 10টি জেলায় 11টি উপজেলায় 11টি কৃষি ব্লকে এই কার্যক্রম সম্পাদন করা হয়েছে। এ পর্যন্ত 20,748 জন কৃষককে কৃষক কার্ড প্রদান করা হয়েছে। এছাড়াও মাননীয় স্পিকার, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সরকার শস্য, ফসল, পশুপালন
ও মৎস্য খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে। এই লক্ষ্যে সরকার ইতিমধ্যেই 1,567 কোটি 96 লক্ষ টাকা বাজেটে বরাদ্দ করেছে। এর ফলে সারা দেশের প্রায় 13,17,500 জন কৃষক সরাসরি মাননীয় স্পিকার উপকৃত হয়েছে। মাননীয় স্পিকার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এই কমিটমেন্টটাও আমরা করেছিলাম। বাংলাদেশে আমাদের মুসলমান হিসাবে আমাদের মসজিদ মাদ্রাসাগুলোতে বহু খতিব সাহেব আছেন, ইমাম সাহেব মসজিদ আছেন। এর বাইরে অন্যান্য ধর্মে যে ধর্মীয় ব্যক্তিত্ব আছেন, ধর্মগুরু যারা আছেন, এদের মধ্যে বহু মানুষ বেশ মানবতর জীবনযাপন করেন মাননীয় স্পিকার। এবং সেজন্যই আমরা নির্বাচনের পূর্বে আমাদের দলীয় অবস্থান থেকে